দয়া করে কানে হেডফোন লাগিয়ে একটু আড়ালে চলে আসুন। আজ কিছু কথা বলবো, যা হয়তো আপনার মনে ঝড় তুলবে। এই একলা মুহূর্তে হয়তো আপনি নিজেকে আমার জায়গায় খুঁজে পাবেন, হয়তো নিজেরই কিছু লুকানো অনুভূতি নতুন করে আপনার সামনে এসে দাঁড়াবে। আমার নাম মিতা, আর আমার বাড়ি মুর্শিদাবাদের এক ছোট্ট গ্রামে। গ্রামের শান্ত পরিবেশে আর 5টা সাধারণ মেয়ের মতোই আমার বিয়ে হয়েছিল। আমার স্বামী অজিত খুবই ভালো মানুষ, শান্ত, ঘরোয়া। তার সাথে আমার সংসার সুখেরই ছিল বলা যায়। কিন্তু সব সুখের পেছনেই যে একটা অন্য গল্প লুকিয়ে থাকে, যা সমাজের চোখে নিষিদ্ধ, অপ্রকাশ্য, সেটাই আজ আমি আপনাদের বলবো। গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সমর্থন আমার এই গোপন কথাগুলো বলার সাহস যোগায়। সেদিন ছিল ভরা বর্ষাকাল, বাইরে অবিরাম বৃষ্টি, আর ঘরের মধ্যে একটা অদ্ভুত থমথমে পরিবেশ। রান্নাঘরের জানালা দিয়ে ভেজা মাটির সোঁদা গন্ধ আসছিল, আর সেই সাথে এক অজানা অস্থিরতা আমার ভেতরটা তোলপাড় করছিল। আমি তখন রান্না করছিলাম, আর আমার শাড়িটা বারবার চুলোর আগুনের পাশে এসে পড়ছিল। শাড়ির আঁচলটা একটু সামলে নিতেই পাশ থেকে একটা শীতল স্পর্শ এসে আমার হাতে পড়ল। চমকে তাকাতেই দেখলাম আমার দেবর অঙ্কুর, অজিতের ছোট ভাই। ও আজকাল প্রায়ই আমাদের বাড়িতে থাকে। পড়াশোনার সূত্রে শহরে থাকলেও ছুটির দিনগুলো যখনই সুযোগ পায় চলে আসে। আমি ওর দিকে তাকাতেই ও একটু মৃদু হাসল। ভাবি, হাত পুড়ে যাবে তো, সাবধানে। ওর গলায় এমন একটা সুর ছিল যা আমার বহুদিনের পরিচিত। এই সুরটাই ইদানিং আমার ভেতরে এক অদ্ভুত অস্বস্তি তৈরি করে। ওর হাতটা তখনও আমার হাতের ওপর ছিল। আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। দ্রুত হাতটা সরিয়ে নিলাম। আরে না, ঠিক আছে। তুই এখানে কি করছিস? কিছু লাগবে? অঙ্কুর রান্নাঘরের দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। ওর চোখ দুটোই কেমন যেন একটা গভীরতা ছিল, যা আমি ইদানিং হেয়াল করছি। ওর চওড়া কাঁধ, রোগা গড়ন আর বুদ্ধিদীপ্ত চোখ দুটো যেন সব সময়ই আমার দিকে তাকিয়ে থাকে। আমি যখন কাজ করি তখনও, যখন অন্য কারো সাথে কথা বলি তখনও। এই দৃষ্টি আমার ভেতরে এক অদ্ভুত অপরাধবোধ তৈরি করে, অথচ আমি জানি না কিসের অপরাধবোধ। আজও পরেছিল একটা গাঢ় নীল রঙের টি শার্ট, আর তার সাথে হালকা ধূসর রঙের জিন্স। ওর টি শার্টটা শরীরের সাথে লেগে থাকায় ওর পেশিবহুল হাত দুটো আরও স্পষ্ট দেখা যাচ্ছিল। ওর অবিন্যস্ত চুলের মধ্যে যেন এক বুনো আকর্ষণ ছিল, যা আমার চোখ সরাতে দিচ্ছিল না। আমি চোখ নামিয়ে নিলাম। চা খাবি? আমি খুব নিচু স্বরেই প্রশ্নটা করলাম। দাও। আর তোমার হাতের এই চাই তো আমার সবচেয়ে প্রিয়। অঙ্কুরের এই কথাটা আমার কানে অন্যরকম শোনায়। অজিতও চা ভালোবাসে, কিন্তু সে কখনোই এমন করে বলেনি। অঙ্কুরের বলার ভঙ্গিটা যেন আমার ভেতরে কোথাও একটা আলতো করে ছুঁয়ে যায়। চা বানাতে গিয়ে আমার হাত কাঁপছিল। কাপগুলো নিয়ে যখন ওর দিকে এগিয়ে দিলাম, তখন ওর আঙুলগুলো আমার আঙুল ছুঁয়ে গেল। এই স্পর্শটা যেন ইচ্ছেকৃত ছিল, অন্তত আমার কাছে তাই মনে হলো। ওর চোখ দুটো তখন আমার ঠোঁটের দিকে নেমে এসেছিল, আর আমি যেন এক নিমেষে জমে গিয়েছিলাম। দ্রুত চায়ের কাপটা ওর হাতে ধরিয়ে দিয়ে আমি সেখান থেকে সরে এলাম। নিজের ঘরে এসে দর্পণের সামনে দাঁড়ালাম। আমি কি বদলে যাচ্ছি? আমার শরীরে কি এমন কিছু আছে যা ওর চোখে অন্যরকম লাগছে? আমি তখন একটা লাল পাড়ের হলুদ তাঁতের শাড়ি পরেছিলাম, আটপৌড়ে করে পরা শাড়িটা। অথচ আজ মনে হচ্ছে যেন এই শাড়িটাও আমার ভেতরে জমে থাকা অনুভূতিগুলোর সাক্ষী। আমার কোমরটা ইদানিং একটু চওড়া হয়েছে, আর আমার বুকটাও যেন আরও ভরে উঠেছে। এই সব কিছুই যেন অঙ্কুরের চোখের সামনে আরও স্পষ্ট হয়ে ধরা পড়ছে। আমার হাত দুটো আপনা আপনিই আমার বুকের ওপর চলে গেল। একটা চাপা দীর্ঘশ্বাস এড়িয়ে এলো আমার বুক থেকে। অজিতের সাথে আমার সম্পর্কটা অনেকটা নদীর শান্ত স্রোতের মতো। কোনো ঢেউ নেই, কোনো উচ্ছ্বাস নেই, কেবল বয়ে যাওয়া। আর অঙ্কুরের উপস্থিতি যেন সেই শান্ত নদীতে এক আকস্মিক ঘূর্ণি তুলে দিয়েছে। দুপুরবেলা সবাই মিলে খেতে বসেছিলাম, অজিত, অঙ্কুর আর আমি। পরিবেশটা আপাতদৃষ্টিতে স্বাভাবিক। অজিত তার অফিসের গল্প করছে, অঙ্কুর মন দিয়ে শুনছে আর মাঝে মাঝে প্রশ্ন করছে। আমি পরিবেশন করছি, কিন্তু আমার চোখ বারবার অঙ্কুরের দিকে চলে যাচ্ছিল।
ও যখন হাসছিল ওর গালে টোল পড়ছিল। সেই টোলে যেন আমার সমস্ত দ্বিধা আর নিষেধের বাঁধ ভেঙে যাচ্ছিল। ও হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, আর একটু ডাল দাও না, তোমার হাতের ডালটাই সেরা। এই সামান্য কথাটাও আমার কানে আলাদাভাবে বাজছিল। অজিত এসব কথার কোনো মানে বোঝে না, সে তো আমার হাতের সবকিছুই খেয়ে অভ্যস্ত। কিন্তু অঙ্কুরের চোখে মুখে যে প্রশংসা আমি দেখতে পাই, সেটা অজিতের চোখে পাই না। আমার মনটা আরও একবার ছটফট করে উঠল। এরপর থেকে আমি যেন আরও বেশি করে নিজেকে গুটিয়ে নিতে শুরু করলাম। অঙ্কুরের সামনে যাওয়াটা যেন আমার কাছে এক নিষিদ্ধ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। কিন্তু অঙ্কুর ছিল ভিন্ন ধাতুতে গড়া। সে যেন আমার এই অস্বস্তিটা আরও বেশি উপভোগ করত। যখন আমি এড়িয়ে যেতাম তখন সে আরও বেশি করে আমার সামনে চলে আসত। রাতে যখন বিদ্যুৎ চলে যেত তখন আমরা সবাই ছাদে চলে যেতাম। চাঁদের আবছা আলোয় তারাদের নিচে সবাই মিলে গল্প করতাম। অজিত একপাশে চুপচাপ বসে সিগারেট টানত, আর অঙ্কুর আমার একদম পাশে এসে বসত। আমাদের কাঁধে কাঁধ লেগে যেত। প্রথম প্রথম আমি একটু সরে বসতাম, কিন্তু কতবার আর সরে বসা যায়। একবার সে আমার কানে ফিসফিস করে বলেছিল, ভাবি, এই নীরবতাটা বড্ড সুন্দর, তাই না? আর তোমার পাশের উপস্থিতিটা আরও বেশি সুন্দর। ওর নিঃশ্বাস আমার কানের লতিতে উষ্ণ স্পর্শ বুলিয়ে দিয়েছিল। আমার সারা শরীরে যেন এক বিদ্যুতের ঝলক বয়ে গেল। আমি নিথর হয়ে বসেছিলাম। অজিত তখনও সিগারেট টানছিল। সে কিছুই টের পাচ্ছিল না। অথবা হয়তো সে এতটাই সরল যে এসবের গভীরতা বোঝার ক্ষমতা তার নেই। আমাদের গ্রামের বাড়িতে সবার শোবার ঘর এক লাইনে। মাঝের ঘরটা অজিত আর আমার, আর তার পাশের ঘরটা অঙ্কুরের। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন শুরু হতো আমাদের অন্য এক জগৎ। অঙ্কুর মাঝে মাঝে আমার ঘরের দরজার বাইরে এসে দাঁড়াত। আমি দরজার ওপাশ থেকে তার ছায়া দেখতে পেতাম। তারপর একটা ফিসফিসানি, ভাবি, ঘুমিয়েছ? আমার বুকের ভেতরটা ঠিপ ঠিপ করত। অজিত হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন। আমি উঠে দরজার কাছে চলে যেতাম। কি রে, কিছু বলবি? খুব নিচু স্বরে প্রশ্ন করতাম। না, এমনি, ঘুম আসছিল না। তুমি ঘুমিয়েছ ভেবেছিলাম। তারপর কিছুক্ষণ নীরবতা। এই নীরবতাটাই আমাদের সব কথা বলত। এক রাতে সে আমার দরজার বাইরে একটা ছোট্ট কাগজ রেখে গিয়েছিল। তাতে লেখা ছিল, তোমার চোখের গভীরতা আমাকে বারবার আকর্ষণ করে, ভাবি, ঘুমাতে পারি না। এই চিঠিটা আমার ভেতরে এক অপরাধ বোধের পাহাড় তৈরি করল। অথচ আমি জানতাম না আমি কি করব। আমি কি ওকে বারণ করব? কিন্তু বারণ করার শক্তি আমার ছিল না। ওর এই দৃষ্টি, এই আকর্ষণ যেন আমার একাকী মনকে এক নতুন জীবনের স্বাদ দিচ্ছিল। অজিত আমার পাশে ঘুমিয়ে থাকলেও আমি নিজেকে বড্ড একা মনে করতাম। সে শারীরিকভাবে আমার পাশে থাকলেও মানসিকভাবে সে যেন অনেক দূরে ছিল। আমাদের শারীরিক সম্পর্কগুলোও ছিল রুটিন মাফিক, প্রেমহীন, আবেগহীন। আর সেই শূন্যতাটাই যেন অঙ্কুরকে আরও বেশি করে আমার দিকে টেনে আনছিল, অথবা আমাকে তার দিকে ঠেলে দিচ্ছিল। একদিন বিকেলে অজিত অফিসের কাজে বাইরে গিয়েছিল। বাড়িতে আমি আর অঙ্কুর ছাড়া আর কেউ ছিল না। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। আমি বারান্দায় বসে সুচ সুতো দিয়ে একটা কাঁথা সেলাই করছিলাম। অঙ্কুর হঠাৎ আমার পাশে এসে বসল। ভাবি, তুমি এত সুন্দর করে কাঁথা সেলাই করো, আমার জন্য একটা বানাবে? ওর কথা শুনে আমি একটু হাসলাম। তোর যখন বিয়ে হবে তখন তোর বউ বানাবে। অঙ্কুর আমার দিকে ঝুঁকে এলো। কিন্তু আমি তো তোমার হাতের সেলাই চাই। ওর হাতটা আমার হাতের ওপর এসে পড়ল, ঠিক তেমনই শীতল আর অচেনা। আমার সারা শরীর যেন কাঁটা দিয়ে উঠল। এ কি করছিস অঙ্কুর? আমি নিচু স্বরে বললাম, জানি না ভাবি, শুধু জানি যখন তোমার পাশে থাকি তখন আমার পৃথিবীটা কেমন যেন অন্যরকম হয়ে যায়। ওর চোখে তখন গভীর এক নেশা, আমি চোখ সরাতে পারছিলাম না। ওর আঙুলগুলো আমার হাতের তালুতে আলতো করে ছুঁয়ে দিচ্ছিল, আর আমার শরীরের প্রতিটি কোষ যেন সেই স্পর্শে সাড়া দিচ্ছিল। আমার বুকের ধুকভুকানি এতই বেড়ে গিয়েছিল যে মনে হচ্ছিল ও হয়তো তা শুনতে পাচ্ছে। হঠাৎ সে আমার চুলগুলো সরিয়ে আমার কানের কাছে মুখ নিয়ে এলো।
ভাবি, তুমি কি আমার কষ্টটা বুঝতে পারো না? ওর এই কথাটা, এই স্পর্শটা আমার ভেতরে জমে থাকা সব বাঁধ ভেঙে দিচ্ছিল। আমার চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। অঙ্কুর, এসব ঠিক না। আমার গলার স্বর কাঁপছিল। ঠিক বেঠিকের হিসেব এখন করতে পারছি না ভাবি, শুধু জানি তোমাকে চাই। আমি উঠে চলে আসতে চাইলাম, কিন্তু ও আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল। যেও না ভাবি, আর একটু থাকো। ওর মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো আমি যেন এক গভীর অতলে ডুবে যাচ্ছি। আমি জানি এটা ভুল, সমাজের চোখে, আমার নিজের কাছেও এটা পাপ, কিন্তু এই দুর্বল মুহূর্তে আমি নিজেকে আটকাতে পারছিলাম না। ওর শরীরের উত্তাপ আমার হাতে লাগছিল, আর আমার ভেতরে এক অদ্ভুত আগুন জ্বলে উঠছিল। আমি শুধু ওর চোখের দিকে তাকিয়েছিলাম। ওর চোখ দুটোই তখন এক অদ্ভুত আকর্ষণ, এক তীব্র আকাঙ্ক্ষা। আমাদের নীরবতার মধ্যে যেন হাজারো কথা চলছিল। সেই নীরবতা ভেঙে ও হঠাৎ আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। ওর হাতের চাপ ধীরে ধীরে বাড়ছিল, আর আমার মনে হচ্ছিল আমি যেন ওর কাছে সমর্পণ করছি নিজেকে। কিন্তু ঠিক তখনই দরজায় মৃদু আওয়াজ হলো। অজিত ফিরছে। যেন এক নিমেষে আমি বাস্তবতার রুক্ষ জমিতে ফিরে এলাম। অঙ্কুর দ্রুত হাতটা সরিয়ে নিল, আর আমি উঠে দাঁড়িয়ে কোনো মতে আঁচলটা টেনে নিলাম। অজিত ঢুকতেই অঙ্কুর স্বাভাবিক হবার চেষ্টা করল। দাদা, কোথায় ছিলে? আমি তো ভাবিকে সঙ্গ দিচ্ছিলাম। অজিত হাসি মুখে বলল, আর বলিস না, কাজটা অনেক ঘোরালো ছিল। আমি তখন এক দৌড়ে রান্নাঘরে চলে গেলাম। কল ছেড়ে হাত মুখ ধুয়ে নিলাম। আমার ভেতরে তখন এক তীব্র ঝড় চলছিল। আমি কি করছিলাম, কি করতে যাচ্ছিলাম? অঙ্কুর যেন আমার মনের সব দুর্বলতাগুলোকে পুঁজি করে নিজের জায়গা তৈরি করে নিচ্ছিল। ওর এই তোমার কষ্টটা বুঝতে পারো না কথাটা যেন আমার মনে বারবার বাজছিল। আমি সত্যি সত্যি যেন আমার একাকিত্বে ভুগছিলাম। আর অঙ্কুর ঠিক সেই মুহূর্তগুলোতেই আমার পাশে এসে দাঁড়াতো, আমার মনকে দুর্বল করে দিত। এরপর থেকে অঙ্কুরের আচরণ যেন আরও সাহসী হয়ে উঠল। অজিত যখন অফিসে চলে যেত, তখন সে আমার আশেপাশে ঘুরঘুর করত। আমার কাজে সাহায্য করার অজুহাতে আমার আরও কাছে চলে আসত। একবার আমি আলমারি থেকে কিছু জিনিস নামাচ্ছিলাম, আর সে পিছন থেকে এসে আমার কোমরটা আলতো করে ছুঁয়ে দিল। ভাবি, সাবধানে, আমি ধরে দিচ্ছি। ওর হাতের স্পর্শে আমার বুকটা ধুকপুক করে উঠল। আমি জানি ও ইচ্ছে করেই এটা করছে। আমি ঘুরে তাকাতেই ও দুষ্টু হাসল। কি কিছু হলো? ওর চোখে তখন এক গভীর প্রশ্রয়। আমি দ্রুত সেখান থেকে সরে এলাম। আমার মনে হচ্ছিল আমি যেন এক অদৃশ্য জালে ভেসে যাচ্ছি। এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, কোনো মানে নেই, তবুও আমি নিজেকে আটকাতে পারছিলাম না। একদিন রাতের বেলা অজিত সেদিন অফিস থেকে ফেরেনি। অফিসের কাজে বাইরে যেতে হয়েছিল তাকে। বাড়িতে আমি একা। মাঝরাতে হঠাৎ দরজায় একটা শব্দ। আমি চমকে উঠলাম। কে? ভাবি, ঘুমিয়েছ? অঙ্কুরের ফিসফিসানি। আমার সারা শরীর হিম হয়ে গেল। আমি কোনো উত্তর দিলাম না। দরজাটা ছিল ভেতর থেকে বন্ধ। ও আবার ডাকল, ভাবি, ঘুমিয়েছ কি? ভয় পেয়েছ নাকি? আজ তো দাদা নেই। আমি বিছানা থেকে নামলাম না। আমার ভেতরটা ভয়ে আর অপরাধ বোধে কাঁপছিল। ও কি জানে অজিত নেই? নিশ্চয়ই জানে। ওর বলার ভঙ্গিটা যেন আরও বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। কিছুক্ষণ পর ও চলে গেল। আমি সারা রাত ভয়ে ভয়ে কাটিয়ে দিলাম। এই সম্পর্কটা যে কত গভীরে চলে গেছে তা আমি ওই দিনই বুঝতে পারলাম। নিশ্চয়ই জানে। ওর বলার ভঙ্গিটা যেন আরও বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। কিছুক্ষণ পর ও চলে গেল। আমি সারা রাত ভয়ে ভয়ে কাটিয়ে দিলাম। এই সম্পর্কটা যে কত গভীরে চলে গেছে তা আমি ওই দিনই বুঝতে পারলাম। অঙ্কুর যেন আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে আরও বেশি করে তার কাছে টানছিল। আমার একাকিত্ব, অজিতের উদাসীনতা, এই সব কিছুই যেন অঙ্কুরের হাতের তাস ছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি আয়নার সামনে দাঁড়ালাম। আমার মুখটা ফ্যাকাশে দেখাচ্ছিল। এই লুকোচুরি, এই অপরাধ বোধ আমাকে ক্লান্ত করে দিচ্ছিল। আমি জানি আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এই সম্পর্কটা কেবল আমার নয়, অজিতের জীবনকেও নষ্ট করে দিতে পারে। অঙ্কুর হয়তো এই খেলার পরিণাম বোঝে না,
অথবা বোঝার চেষ্টা করে না, কিন্তু আমি তো তার ভাবি, তার বড় ভাইয়ের স্ত্রী। এই সম্পর্কটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি অনুভব করছিলাম অঙ্কুর যেন আমার এই অস্বস্তিটাকে এক ধরনের দুর্বলতা হিসেবে দেখছে, যা তাকে আরও বেশি করে আমার উপর কর্তৃত্ব ফলানোর সুযোগ দিচ্ছে। তার চোখে মুখে যে চতুরতা আমি ইদানিং দেখছি, তা আমার ভেতরটা আরও অস্থির করে তুলছে। আমার মনে হলো অঙ্কুর হয়তো আমার মানসিক দুর্বলতার সুযোগ নিচ্ছে। অজিত হয়তো আমার দিকে যথেষ্ট মনোযোগ দেয় না, বা আমার ছোট ছোট অনুভূতিগুলোকে গুরুত্ব দেয় না, আর ঠিক সেই সুযোগটাকেই অঙ্কুর ব্যবহার করছে। সে আমার প্রশংসায় পঞ্চমুখ থাকে, আমার খেয়াল রাখে, আমার একাকিত্বে সঙ্গ দেয়। এই সব কিছুই যেন এক সূক্ষ্ম চাল। আমি যতবারই ওকে এড়ানোর চেষ্টা করেছি, ও ততবারই আরও বেশি করে আমার জীবনে জড়িয়ে পড়েছে। ওর চোখের ভাষা, ওর স্পর্শ, ওর ফিসফিসানি, এই সব কিছুই আমার ভেতরে এক নতুন অনুভূতির জন্ম দিয়েছে, যা একই সাথে আনন্দ আর যন্ত্রণার কারণ। আমি জানি এই আনন্দ ক্ষণস্থায়ী, আর এর যন্ত্রণাটা হবে সীমাহীন। একদিন বিকেলে আমি বারান্দায় বসে সূর্যাস্ত দেখছিলাম। অঙ্কুর এসে আমার পাশে বসল। ভাবি, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? আজকাল কেমন যেন চুপচাপ থাকো। ওর গলায় তখন এক অদ্ভুত সহানুভূতি। আমি ওর দিকে তাকালাম। হ্যাঁ, কিছু কথা ভাবছিলাম। অঙ্কুর আমার হাতটা আলতো করে ছুঁয়ে দিল। আমাকে বলতে পারো ভাবি, তোমার সব কথা আমি শুনতে রাজি। ওর চোখের দিকে তাকিয়ে আমি হঠাৎ অনুভব করলাম এই লোকটা আমাকে বশ করার চেষ্টা করছে। সে আমার দুর্বলতাগুলোকে ব্যবহার করে আমাকে তার কাছে টেনে নেওয়ার চেষ্টা করছে। আমার ভেতরটা শক্ত হয়ে উঠল। আমি দ্রুত হাতটা সরিয়ে নিলাম। আমার কিছু কথা অজিতের সাথে আছে অঙ্কুর, তোমার সাথে না। আমার গলায় এমন এক দৃঢ়তা ছিল যা আমি নিজেও আশা করিনি। অঙ্কুর আমার দিকে একটু অবাক হয়ে তাকালো। ওর মুখে তখন এক অদ্ভুত হাসি ফুটে উঠল, যা আগে কখনো দেখিনি। সেটা ছিল এক ধরনের বিদ্রূপের হাসি। তাই? আচ্ছা, ঠিক আছে, কিন্তু মনে রেখো ভাবি, কিছু কথা থাকে যা সবাই শুনতে পারে না, কিন্তু কেউ একজন ঠিকই শুনতে পায়। ওর এই কথাটা যেন এক ধরনের হুমকি ছিল, যা আমাকে আরও বেশি করে চিন্তায় ফেলে দিল। সে কি কিছু প্রকাশ করে দেবে? আমার মনটা অস্থির হয়ে উঠল। আমি নিজেকে সামলে নিলাম। আমার ভেতরে এক নতুন শক্তি জন্ম নিল। আমি জানি আমাকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই হবে। এই লুকোচুরি, এই অপরাধ বোধের জীবন আমি আর চাই না। আমি অজিতের কাছে ফিরে যেতে চাই। আমার সম্পর্কে সেই পবিত্রতা ফিরিয়ে আনতে চাই। সেদিন রাতে অজিত যখন ঘরে ফিরল, আমি তার জন্য অপেক্ষা করছিলাম। সে ঘরে ঢুকেই অবাক হয়ে আমার দিকে তাকালো। কি ব্যাপার মিতা, এত রাতেও ঘুমাসনি? আমি ওর হাতটা ধরে বসিয়ে দিলাম। তোমার সাথে কিছু কথা আছে অজিত। আমি ওকে সব কথা বলতে পারলাম না। আমার ভেতরের অপরাধ বোধ আমাকে আটকে দিল। কিন্তু আমি ওকে বললাম যে আমার মনে হচ্ছে আমাদের সম্পর্কটা কেমন যেন দূরে চলে যাচ্ছে। আমাদের মধ্যে আগের মতো ঘনিষ্ঠতা নেই, আবেগ নেই। অজিত আমার কথা শুনে একটু চুপ করে থাকল। তারপর সে আমার হাতটা নিজের হাতে তুলে নিল। সত্যিই তো, আসলে কাজের চাপে আজকাল হয়তো আমি একটু অন্যমনস্ক থাকি, কিন্তু বিশ্বাস করো মিতা, তুমিই আমার সব। ওর কথা শুনে আমার চোখে জল চলে এলো। আমি ওর বুকে মাথা রেখে কাঁদলাম। আমার মনে হলো আমি যেন এক নতুন করে পথ খুঁজে পাচ্ছি। আমি সিদ্ধান্ত নিলাম অঙ্কুরকে আর কোনো সুযোগ দেব না। আমি ওর থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করব, আর অজিতের সাথে আমার সম্পর্কটা নতুন করে করতে চেষ্টা করব। এই কঠিন পথটা আমাকে একাই পাড়ি দিতে হবে। অঙ্কুরকে বোঝাতে হবে যে এই সম্পর্কটা কোনোভাবেই সম্ভব নয়। কয়েকদিন পর অঙ্কুর আমার কাছে এলো। ভাবি, তুমি কি আমায় এড়িয়ে চলছ? ওর চোখে তখন অভিমান আর অভিযোগের মিশ্রণ। আমি ওর দিকে সোজা তাকিয়ে বললাম, হ্যাঁ অঙ্কুর, আমি তোমাকে এড়িয়ে চলছি, আর এটাই আমাদের দুজনের জন্য ভালো। তোমারও উচিত এই সম্পর্কটার ভুলটা বোঝা। অঙ্কুর আমার দিকে তীব্র দৃষ্টিতে তাকালো। তুমি কি ভুলে গেছো ভাবি, রাতের বেলা দরজার ওপাশে কে এসে দাঁড়াতো? তুমি কি ভুলে গেছো বারান্দার সেই মুহূর্তগুলো? ওর গলায় এক চাপা উত্তেজনা। আমি জানি ও আমাকে মানসিক চাপ দেওয়ার চেষ্টা করছে, আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, কিন্তু আমি এখন আর দুর্বল নই। আমি কিছু ভুলিনি অঙ্কুর,
কিন্তু এটাও ভুলিনি যে আমি তোমার ভাইয়ের স্ত্রী আর তুমি আমার দেবর। এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। আর যদি তুমি এই কথাগুলো কাউকে জানাতে চাও। ওর গলায় এক চাপা উত্তেজনা। আমি জানি ও আমাকে মানসিক চাপ দেওয়ার চেষ্টা করছে, আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, কিন্তু আমি এখন আর দুর্বল নই। আমি কিছু ভুলিনি অঙ্কুর, কিন্তু এটাও ভুলিনি যে আমি তোমার ভাইয়ের স্ত্রী আর তুমি আমার দেবর। এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। আর যদি তুমি এই কথাগুলো কাউকে জানাতে চাও তাহলে জানাতে পারো, কিন্তু আমি জানি এতে আমার যতটা ক্ষতি হবে তোমার ক্ষতিও তার থেকে কোনো অংশে কম হবে না। আমার কথায় অঙ্কুর যেমন একটু থমকে গেল। ওর চোখে মুখে তখন একরাশ বিস্ময়। সে হয়তো ভাবেনি যে আমি এইভাবে কথা বলবো। সেই দিন থেকে অঙ্কুরের আচরণে পরিবর্তন এলো। সে ধীরে ধীরে আমার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করল। হয়তো সে বুঝতে পারছিল যে তার এই খেলাটা আর কাজ করছে না, অথবা হয়তো সে বুঝতে পারছিল এই খেলার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি জানি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসা সহজ ছিল না। আমার ভেতরের টান, তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ আমাকেও বারবার দুর্বল করেছে, কিন্তু শেষ পর্যন্ত আমি আমার বিচার বুদ্ধি দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি। আজ অনেক দিন হয়ে গেছে। অঙ্কুর এখন শহরে থাকে, খুব কমই আমাদের বাড়ি আসে। অজিতের সাথে আমার সম্পর্কটাও আগের চেয়ে অনেক বেশি গভীর হয়েছে। আমরা দুজন এখন একে অপরের প্রতি আরও বেশি যত্নশীল। এই ঘটনাটা আমাকে শিখিয়েছে যে জীবনের কিছু আকর্ষণ এতটাই তীব্র হয় যে আমাদের সমস্ত নীতি নৈতিকতাকে ভেঙে দিতে চায়, কিন্তু সেই মুহূর্তে যদি আমরা নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি তার অনেক বনগে বট্টবি নিজেকে রক্ষা করা যায়। মনের দুর্বলতা আর একাকিত্ব মানুষকে ভুল পথে চালিত করতে পারে, কিন্তু ভালোবাসা আর সম্পর্কের পবিত্রতা সবসময় আমাদের সঠিক পথ দেখায়। তাই সব সময় সতর্ক থাকতে হবে, মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, আর পবিত্র সম্পর্কগুলোর মর্যাদা দিতে হবে। মনে রাখবেন, জীবনের সত্যিকারের সুখ সেই সব সম্পর্কেই থাকে যা সমাজের চোখেও সম্মানীয়।